এই কাহিনীটি কেবল একজন মানুষের সফল হওয়ার গল্প নয়, বরং এটি চরম আত্মত্যাগ, বিশ্বাসঘাতকতা এবং দহন থেকে শুদ্ধ হয়ে ওঠার এক মহাকাব্য। যখন ভালোবাসা আর কৃতজ্ঞতা ধুলোয় মিশিয়ে দিয়ে কেউ অহংকারের চূড়ায় চড়ে বসে, তখন ধ্বংসস্তূপের মধ্য থেকেই জন্ম নেয় নতুন এক পরিচয়। এক মজুর স্বামীর রক্তঘাম করা অর্থে শিক্ষিত হওয়া স্ত্রী যখন সাফল্যের শিখরে পৌঁছে স্বামীকে অযোগ্য বলে ছুঁড়ে ফেলে দেন, তখন সেই স্বামী নীরবতাকে অস্ত্র বানিয়ে সময়ের চাকা ঘুরিয়ে দেন। এটি প্রতিশোধের গল্প নয়, বরং নিজেকে প্রমাণের এক অদম্য লড়াইয়ের উপাখ্যান, যা আপনাকে শেখাবে যে মানুষের সত্যিকারের উচ্চতা তার পদমর্যাদায় নয়, বরং তার চারিত্রিক দৃঢ়তায়। আয়ানের জীবন কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। উত্তরবঙ্গের একটি প্রান্তিক জনপদে জন্ম নেওয়া আয়ান শৈশব থেকেই ছিল অসম্ভব পরিশ্রমী। তার বাবা ছিলেন প্রান্তিক কৃষক, সামান্য জমি আর নামমাত্র আয়। ঘরের অবস্থা এমনই শোচনীয় ছিল যে দুবেলা উনুন জ্বললেই তারা নিজেদের ভাগ্যবান মনে করত। অভাবের তাড়নায় পড়াশোনা মাঝপথেই শিখে উঠেছিল, কিন্তু সংসারের দায়িত্ব পিছু ছাড়েনি। তারুণ্যে পা দিয়েই আয়ান বুঝে গিয়েছিল যে স্বপ্ন দেখার আগে ক্ষুধার অন্ন জোগাড় করা জরুরি। সেই আয়ান ভোর 4টেই ঘুম থেকে উঠত, কখনো রিক্সা চালাত, কখনো রেস্তোরাঁয় ইট ও বাসন মাজত, আবার কখনো কোনো নির্মাণাধীন ভবনে ইট সুরকি টানার মজুরি করত। তার 2 হাতের তালুতে ফোসকা পড়ে চামড়া শক্ত হয়ে গিয়েছিল, হাড় ভাঙা খাটুনিতে শরীর নিস্তেজ হয়ে আসত, কিন্তু তার হাসিমাখা মুখে কখনো কোনো অভিযোগ ছিল না। সেই একই জনপদে থাকত দিয়া। পড়াশোনায় সে ছিল অত্যন্ত মেধাবী। তার কথাবার্তায় ফুটে উঠত এক অদ্ভুত আত্মবিশ্বাস এবং চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। দিয়া সবসময় বিশ্বাস করত যে সে জীবনে বড় কিছু করবে এবং নিজের এক আলাদা পরিচয় তৈরি করবে। যখন আয়ান ও দিয়ার বিয়ে ঠিক হলো, তখন দিয়া একটিই কঠিন শর্ত রেখেছিল: বিয়ের পরেও তাকে পড়াশোনা চালিয়ে যেতে দিতে হবে। সেই দিন আয়ান কোনো দ্বিধা ছাড়াই হাসি মুখে সম্মতি দিয়েছিল। সে কথা দিয়েছিল যে দিয়ার উচ্চশিক্ষার জন্য যদি তাকে নিজের জীবন আর হাড় ভাঙা পরিশ্রম সঁপে দিতে হয়, তবুও সে এক বিন্দু পিছু পা হবে না। সেই সময় দিয়ার কাছে এটি একটি সাধারণ প্রতিশ্রুতি মনে হয়েছিল, কিন্তু আসলে সেই কথাটি আয়ানের গোটা জীবনের গতিপথ বদলে দিয়েছিল। বিয়ের পর তাদের সংসার ছিল খুবই ছোট, সম্বল বলতে কিছুই ছিল না, কিন্তু স্বপ্নের পরিধি ছিল বিশাল। দিয়া দিন-রাত বইয়ের পাতায় ডুবে থাকত, আর আয়ান ডুবে থাকত কঠিন পরিশ্রমে। অনেক রাত এমনও গেছে যখন দিয়া পড়তে পড়তে টেবিলের ওপরই ঘুমিয়ে পড়ত, আর আয়ান পরম মমতায় তার বইগুলো গুছিয়ে রাখত, কুপি নিভিয়ে দিয়ে পরের দিনের হাড় ভাঙা পরিশ্রমের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করত। আয়ানের পরনের কাপড় পুরনো থেকে পুরনো হতে লাগল, পায়ের জুতো ছিঁড়ে গেল, কিন্তু দিয়ার বইয়ের সম্ভার কখনো কমতে দেয়নি সে। এর মধ্যেই আয়ানের মায়ের শরীর মারাত্মক খারাপ হতে শুরু করল। হাসপাতালের দোরগোড়ায় ছোটাছুটি শুরু হলো, জমানো টাকা জলের মতো খরচ হতে লাগল। অনেক সময় ঘরে চাল কেনার পয়সাও থাকত না, কিন্তু দিয়ার পড়াশোনায় সে কখনো টান পড়তে দেয়নি। আয়ান নিজের সব শখ, সব ছোট ছোট ইচ্ছা বিসর্জন দিল। শুধু একটি সংকল্প তার মনে গেঁথেছিল: দিয়া একদিন নিজের পায়ে দাঁড়াবে এবং বড় মানুষ হবে। অবশেষে সেই দিনটি এলো যখন দিয়া একটি নামী সরকারি বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগ দেওয়ার সুযোগ পেল। গোটা গ্রামে ধন্য ধন্য পড়ে গেল। পাড়াপড়শিরা বলতো, দেখো, মজুরি করা ছেলেটা নিজের বউকে মাস্টারনি বানিয়ে দিল। আয়ানের কাছে এই প্রাপ্তি ছিল যে কোনো রাজকীয় সম্মানের চেয়েও বেশি। তার মনে হয়েছিল তার দীর্ঘদিনের সব হাড় ভাঙা খাটুনি আর চোখের জল আজ সার্থক হয়েছে। কিন্তু সে ঘুণাক্ষরেও জানত না যে এই কাঙ্ক্ষিত সাফল্যই একদিন তার তিলে তিলে গড়া সম্পর্কের শক্ত ভিত নাড়িয়ে দেবে। দিয়ার পোস্টিং হলো বাড়ি থেকে অনেক দূরে এক মহকুমা শহরের স্কুলে। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল। ফোনে নিয়মিত কথা হতো, কুশল বিনিময় হতো। কিন্তু যত দিন যেতে লাগল, দিয়ার ফোন আসার হার কমতে শুরু করল। গলার স্বরে আগের সেই মায়া আর ভালোবাসা ফিকে হয়ে এলো। সেখানে যুক্ত হলো কর্কশ আনুষ্ঠানিকতা। আয়ান অনুভব করছিল যে কিছু একটা বদলে যাচ্ছে, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না পরিবর্তনের উৎস কোথায়। সে জানত না যে এই দূরত্ব কেবল ভৌগোলিক ছিল না, এই দূরত্ব ছিল জীবনবোধের, সামাজিক মর্যাদার এবং এক আকাশসম অহংকারের। আয়ানের মন তখনও বিশ্বাস করতে চাইছিল যে সব আবার ঠিক হয়ে যাবে,
কিন্তু প্রকৃতপক্ষে তার জীবন এমন এক প্রলয়ঙ্করী ঝড়ের দিকে ধাবিত হচ্ছিল যার বিন্দুমাত্র পূর্বাভাস তার সহজ সরল মনে ছিল না। দিয়ার চাকরি পাওয়ার খুব বেশি সময় পার হয়নি, কিন্তু আয়ান স্পষ্ট বুঝতে পারছিল তার জীবনে এমন কিছু পরিবর্তন আসছে যা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। আগে দিয়া ফোন তুলেই ব্যাকুল হয়ে জানতে চাইত আয়ান খেয়েছে কিনা, আজ কাজে কত কষ্ট হয়েছে, মায়ের শরীর এখন কেমন। এখন সেই দিয়াই ফোন ধরলে মনে হতো যেন প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছে, কথা শেষ করে ফোন রাখার জন্য অস্থির। তার কণ্ঠে সেই পুরনো উষ্ণতা একদমই ছিল না। অনেক সময় তো ফোন রিসিভ করাই ছেড়ে দিয়েছিল সে। আয়ান বারবার মনকে প্রবোধিত যে হয়তো স্কুলের কাজের চাপ অনেক বেশি, নতুন পরিবেশ আর নতুন মানুষদের সাথে মানিয়ে নিতে ওর কষ্ট হচ্ছে। সে নিজেকে ভুলিয়ে রাখতে চাইত, কারণ কাউকে সন্দেহ করার শিক্ষা সে পায়নি। সন্ধেবেলা যখন আয়ান কাজ সেরে বাড়ি ফিরত, তখন নিস্তেজ ঘরে বসে দিয়ার গলার স্বর মনে করে তার বুক ফেটে কান্না আসত। সে ঘরের কোণে একা বসে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকত, যেন ওখান থেকেই কোনো সুসংবাদ আসবে। কখনো সে নিজেকে শান্ত করত এই বলে যে দিয়া শিক্ষিত এবং বুদ্ধিমতী, সে কখনোই এমন কিছু করবে না যা তাদের পবিত্র সম্পর্ককে নষ্ট করবে। কিন্তু অবচেতন মনের এক কোণ ধীরে ধীরে কু ডাকতে শুরু করেছিল। দিয়া এখন মাসে একবার কি দুবার বাড়িতে পা রাখত। আগে সে বাড়িতে ঢুকেই মায়ের চরণ স্পর্শ করত, ঘরের প্রতিটি খুঁটিনাটি যত্ন নিয়ে দেখত, ছোট মেয়েটিকে বুকে পিষে ধরত। এখন সে বাড়িতে এলে মনে হতো কোনো নামী অতিথি এসেছে। নামমাত্র খেয়েই মোবাইলে মুখ গুজে থাকত এবং পরের দিন ভোরেই ফিরে যাওয়ার জন্য ছটফট করত। ছোট্ট মেয়েটি যখন মাকে দুহাতে জড়িয়ে ধরত, দিয়া তাকে আদর করত ঠিকই, কিন্তু সেই আদরে আগের মতো কোনো আকুলতা ছিল না। আয়ান এসব নীরব দর্শক হয়ে দেখত, কিন্তু প্রতিবাদ করতে পারত না। তার মনে হতো কিছু বললে পাছে দিয়া আবার রাগ করে বসে। ধীরে ধীরে দিয়ার ব্যবহার করা শব্দগুলো বদলে যেতে লাগল। আগে সে আমরা শব্দে সংসারকে বুঝত, এখন তার প্রতিটি কথায় আমি শব্দটির প্রাধান্য পেতে শুরু করল। তার কাছে চাকরি এখন আর কেবল পেশা ছিল না, সেটা হয়ে উঠেছিল তার আভিজাত্যের প্রতীক। সে স্কুলের গল্প করতে গিয়ে সহকর্মীদের জৌলুসপূর্ণ জীবনের কথা বলত, শহরের চাকচিক্যের বর্ণনা দিত, আর আয়ানের মনে হতো সে যেন এক অন্য গ্রহের মানুষ। একদিন দিয়া ফোনে রূঢ়ভাবে জানিয়ে দিল যে সে এখন আর নিয়মিত বাড়ি আসতে পারবে না, কারণ স্কুলের প্রচুর অতিরিক্ত দায়িত্ব তার ওপর। আয়ান কোনো প্রশ্ন না করেই নিঃশব্দে মেনে নিল, কিন্তু সেই রাতে নির্ঘুম চোখে সে অনেকক্ষণ জানালার বাইরে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল সে যেন নিজেরই সাজানো জীবনে ক্রমশ অবাঞ্ছিত হয়ে পড়ছে। সময় তার নিজস্ব গতিতে বইছিল, আয়ানের শ্রমের ঘাম আগের মতোই ঝরছিল, কিন্তু দিয়ার সাথে দূরত্ব যোজন যোজন বেড়ে গিয়েছিল। অনেক সময় এমন হতো যে আয়ান সকাল থেকে ফোন করেই যেত, আর দিয়া সন্ধ্যা গড়িয়ে রাত হলেও উত্তর দিত না। যখন সে অতিষ্ঠ হয়ে দিয়াকে একটু বেশি প্রশ্ন করত, দিয়া বিরক্তিতে ফেটে পড়ত। সে চিৎকার করে বলতো যে তাকে যেন উত্ত্যক্ত করা না হয়, সে এখন আর দুধের শিশু নয়। আয়ান অপমানে কুঁকড়ে যেত। সে ভাবত হয়তো সে নিজেই বেশি স্পর্শকাতর হয়ে পড়ছে, কিন্তু নির্মম সত্য এটাই ছিল যে দিয়ার জীবনে এখন এক নতুন এবং জৌলুসপূর্ণ জগতের প্রবেশ ঘটেছে। স্কুলের শিক্ষকদের কক্ষ, গুরুত্বপূর্ণ সভা এবং নানা সামাজিক অনুষ্ঠানে সে নিজেকে এক প্রভাবশালী পরিচয় দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিল। সেখানে তাকে সবাই ম্যাডাম বলে কুর্নিশ করত, তার মতামতের দাম দেওয়া হতো। সে ধীরে ধীরে এই কৃত্রিম সম্মানের নেশায় বুঁদ হয়ে যাচ্ছিল, এবং তার সাথে পাল্লা দিয়ে আয়ানের সাদামাটা শ্রমিকের জীবন তার কাছে লজ্জাজনক বোঝা মনে হতে শুরু করেছিল। একদিন হঠাৎ করেই দিয়ার ফোনটি সারা দিন বন্ধ পাওয়া গেল। আয়ানের বুক দুরু দুরু করতে লাগল। অজানা আশঙ্কায় সে সিটিয়ে গেল। তার মনে হতে লাগল কোথাও কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়নি তো। সে বারবার কল করল, অসংখ্য মেসেজ পাঠাল, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো সাড়া এলো না। রাত যত গভীর হচ্ছিল, আয়ানের ধৈর্যের বাঁধ ততই ভাঙছিল। কাউকে কিছু না জানিয়ে সে শেষ রাতে ট্রেন ধরে শহরের দিকে পা বাড়াল। সারা পথ তার হৃৎপিণ্ড ধকধক করছিল। সে কেবলই প্রার্থনা করছিল যেন দিয়ার সুস্থ থাকে। দিয়ার কিছু হলে সে নিজেকে কোনো দিন মার্জনা করতে পারবে না। রাত তখন প্রায় ৯টা। আয়ান দিয়ার ভাড়া করা ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়াল। ভেতর থেকে ফিসফাস কথার আওয়াজ আসছিল। আয়ান কাঁপা কাঁপা হাপে কলিং বেল টিপল। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। সামনে দিয়া দাঁড়িয়েছিল এবং তার ঠিক পেছনে ঘরের ভেতর একজন পরপুরুষ সোফায় বসেছিল। আয়ানের চোখের সামনের পৃথিবীটা মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। লোকটির নাম ছিল রনক, দিয়ার স্কুলের সহকর্মী। দিয়া অপ্রস্তুতভাবে আমতা আমতা করে বলল যে স্কুলের বার্ষিক কাজের হিসাব মিলছিল না, তাইও থেকে গেছে।
কিন্তু আয়ান বোকা ছিল না, সে সব বুঝে গেল। ঘরের থমথমে পরিবেশ, অসময় এবং দিয়ার সেই অপরাধবোধ মিশ্রিত ভয় সবকিছুই স্পষ্ট সাক্ষ্য দিচ্ছিল। আয়ানের তিলে তিলে গড়া স্বপ্নের মহল এক নিমেষে ধুলোয় মিশে গেল। সে স্বপ্নেও কোনোদিন ভাবেনি যে যেই নারীর সাফল্যের জন্য সে নিজের যৌবন আর হাড় ভাঙা পরিশ্রম বিসর্জন দিয়েছিল, সেই নারী তাকে এমন চরম বিশ্বাসঘাতকতার বিষ খাইয়ে দেবে। প্রচণ্ড ক্রোধ আর অসহ্য যন্ত্রণায় সে দিয়াকে কৈফিয়ত চাইল। দিয়া প্রথমে পাথরের মতো স্তব্ধ হয়ে রইল। তারপর হঠাৎ করেই সে হিংস্রভাবে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল যে আয়ান এখন আর তার যোগ্যতার ধারে কাছেও নেই। আয়ান একজন নগণ্য মজুর, আর সে একজন পদস্থ সরকারি শিক্ষিকা। তার মতো এক রিকশা চালকের সাথে জনসমক্ষে বেরোতে সে কুণ্ঠিত বোধ করে। এই কথাগুলো আয়ানের হৃৎপিণ্ডে যেন বিষাক্ত তীরের মতো বিঁধল। তার মনে হলো কেউ যেন তার বছরের পর বছর ধরে করা সব আত্মত্যাগ আর নিষ্ঠাকে এক তুড়িতে আবর্জনা বলে ছুঁড়ে ফেলল। দিয়া সোজাসুজি জানিয়ে দিল যে সে আর এই নিম্নবিত্তের সম্পর্কের বোঝা টানতে রাজি নয়। সে স্পষ্ট বলল যে সে রনককে ভালোবাসে এবং তার সাথেই আভিজাত্যের জীবন কাটাতে চায়। আয়ান মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার দু চোখ বেয়ে অবিরল অশ্রুধারা নামছিল, কিন্তু গলা দিয়ে কোনো আর্তনাদ বের হল না। সে আর একটি শব্দ উচ্চারণ না করে সেই বিষাক্ত ঘর থেকে বেরিয়ে এলো। সেই অন্ধকার রাতে সে প্রথমবার মর্মে মর্মে উপলব্ধি করল যে মানুষের মন ভাঙলে কোনো শব্দ হয় না, শুধু ভেতরটা তিলে তিলে পুড়ে খাক হয়ে যায়। অল্প কয়েক মাসের মধ্যেই আইনি বিচ্ছেদের সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেল। দিয়া তার নতুন রঙিন জীবনের পথে পা বাড়াল, আর আয়ান তার ছোট মেয়ে আর বৃদ্ধ মা বাবার সাথে অন্ধকারের এক কোণে পড়ে রইল। পাড়ায় পাড়ায় তাকে নিয়ে আড়ালে হাসাহাসি আর কানাঘুষো হতে লাগল, কিন্তু আয়ান কাউকেই কোনো জবাব দিল না। সে তার পাহাড় প্রমাণ কষ্টকে বুকের গভীরেই মাটি চাপা দিয়ে রাখল। সে নিশ্চিত ছিল যে তার জীবন আর কোনোদিন আগের ছন্দে ফিরবে না, কিন্তু সেই ধ্বংসস্তূপের মাঝেই তার মনে এক সুপ্ত সংকল্পের বীজ অঙ্কুরিত হতে শুরু করেছিল। এমন এক সংকল্প যা আগামীতে তার গোটা অস্তিত্ব আর ললাটের লিখনকে চিরতরে বদলে দেবে। বিচ্ছেদের পর আয়ানের জীবন নিদারুণ এক নিস্তব্ধতায় ডুবে গিয়েছিল। ঘরবাড়ি আগের মতোই ছিল, মানুষগুলোও একই ছিল, কিন্তু বেঁচে থাকার স্বাদটা বিষ হয়ে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে তার নজর সবার আগে সেই আসবাবের ওপর যেত যেখানে দিয়ার শখের বইগুলো সাজানো থাকত। এখন সেখানে শুধু জমানো ধুলো আর শূন্যতা। ছোট্ট মেয়েটি স্কুলে যাওয়ার জন্য তৈরি হতো, মা উনুনের পাশে বসে ধোঁয়ায় চোখ মুছতেন, আর আয়ান কাজের সন্ধানে বেরিয়ে পড়ত। কিন্তু তার মন সবসময় উদ্ভ্রান্তের মতো অন্য কোথাও বিচরণ করত। মানুষের উপহাস আর অযাচিত সহানুভূতি তাকে বিঁধত। কেউ মায়ায় সান্ত্বনা দিত, কেউ আড়ালে বিদ্রূপ করত, আর কেউ বা স্রেফ উদাসীনভাবে তার করুণ অবস্থার দিকে তাকিয়ে থাকত। কিন্তু আয়ান এক অটল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, সে আর কথা দিয়ে কাউকে উত্তর দেবে না। তার মনে হতে লাগল যে বৃথা কথা খরচ করার সময় এখন তার হাতে নেই। রাতগুলো ছিল তার জীবনের সবচেয়ে বিভীষিকাময় সময়। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর শরীর এলিয়ে দিলে দু চোখের পাতা এক হতো না। চোখ বন্ধ করলেই সেই পুরনো প্রশ্নটা যন্ত্রণার মতো জেগে উঠত, সে কি সত্যিই এতটাই মূল্যহীন ছিল? তার বছরের পর বছর ধরে করা ত্যাগ আর ভালোবাসা কি সত্যিই ধূলিসম? অনেক সময় সে নিজেকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাত। সে ভাবত, ইস, সে যদি পড়াশোনাটা শেষ করত, তারও যদি আজ কোনো বড় পরিচয় থাকত। একদিন মাঝরাতে তার ছোট্ট মেয়েটি বড় বড় চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, বাবা, মা কি আর কোনোদিন ফিরবে না? আয়নের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। সে মেয়েটি নিবিড়ভাবে বুকে টেনে নিল, কিন্তু মুখে কোনো শব্দ ফোটাতে পারল না। সেই রাতেই সে প্রথম অনুভব করল যে তার এই লড়াই কেবল নিজের অপমানের বদলা নেওয়ার জন্য নয়, তার এই লড়াই তার মেয়ের আগামীর জন্য। পরের দিন সে জনহীন নদীর ধারে অনেকটা পথ একা হেঁটে বেড়াল। চারদিকে হাওয়া বইছিল, কিন্তু তার মনের ভেতরে সবকিছু যেন স্থবির হয়েছিল। সেখানে একা বসে সে তার ফেলে আসা জীবনের সব চিত্রপট একে একে ঝালিয়ে নিল। অভাবের শৈশব, দারিদ্র্যের সাথে লড়াই, দিয়ার পড়াশোনার জন্য তার হাড় ভাঙা খাটুনি, আর শেষে সেই বেইমানি। হঠাৎ করেই তার বুকের ভেতর এক সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠল। সে নিজেকেই নিজে শপথ করে বলল, আমি যদি সত্যিই অপদার্থ আর অযোগ্য হই, তবে আমি নিজেকে যোগ্যতম করে তুলব। ঠিক সেই মুহূর্তেই আয়ান প্রতিজ্ঞা করল যে সে কেবল জীবন ধারণের জন্য বেঁচে থাকবে না, সে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
তার এই সংকল্প প্রতিহিংসার ছিল না, বরং তা ছিল আত্মপরিচয় প্রতিষ্ঠার এক কঠোর জেদ। কিন্তু সাফল্যের সেই দুর্গম পথটি মোটেও সহজসাধ্য ছিল না। তার হাতে কোনো টাকা ছিল না, পড়ার মতো পর্যাপ্ত সময় ছিল না, এবং সর্বোপরি লড়াই করার মতো কোনো সহায় ছিল না। এরই মাঝে মায়ের অসুস্থতা আবার চাগার দিয়ে উঠল। চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন দেখা দিল। নিরুপায় হয়ে আয়ান তার শেষ সম্বল পৈতৃক ভিটের রাস্তার ধারে এক টুকরো জমি বিক্রি করে দিল। সেখান থেকে সে 2 লক্ষ টাকা হাতে পেল। সেই অর্থ দিয়ে সে মায়ের সুচিকিৎসার ব্যবস্থা করল এবং বাকি টাকা দিয়ে নিজের পড়ার জন্য গাদা গাদা বই কিনে আনল। প্রথমবার যখন আয়ানকে হাতে বই নিয়ে বাড়িতে ঢুকতে দেখল, তার মা অবাক হয়ে দীর্ঘক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন। মা একটি শব্দও উচ্চারণ করলেন না, শুধু তার মাথায় স্নেহের হাত রাখলেন। সেই স্পর্শে যেন সব আশীর্বাদ আর নীরব সমর্থন লুকানো ছিল। আয়ান দিনে হাড়ভাঙা কাজ করত আর রাতে প্রদীপের আলোয় পড়াশোনায় মগ্ন হতো। শুরুর দিকে শব্দগুলো তার মাথার ওপর দিয়ে চলে যেত, চোখ ক্লান্তিতে বুজে আসত। অনেকবার তার মনে হয়েছে যে তার বয়স হয়ে গেছে, এখন বোধহয় নতুন করে শেখার ক্ষমতা তার নেই। কিন্তু ঠিক তখনই মেয়ের নিষ্পাপ মুখটি তার চোখের সামনে ভেসে উঠত আর সে আবার পরম উৎসাহে বইয়ের পাতায় মন দিত। ধীরে ধীরে তার যান্ত্রিক রুটিন বদলে গেল। খুব ভোরে কাজ, দুপুরে সামান্য বিশ্রাম, বিকেলে আবার হাড়ভাঙা খাটুনি আর পুরো রাত পড়াশোনা। আড্ডা দেওয়া বন্ধুদের সাথে তার দূরত্ব বাড়ল। বাইরের জগৎ থেকে সে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলল। সে নিজেকে এক কঠিন সংকল্পের শেকলে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছিল। সময়ের প্রবাহে তার আত্মবিশ্বাস যেন পুনর্জন্ম নিল। সে মর্মে মর্মে উপলব্ধি করল যে শিক্ষা কেবল কাগজের শংসাপত্র দেয় না, তা মানুষকে বিচারবোধ আর নতুনভাবে ভাবার সক্ষমতা যোগায়। সে বিশ্বকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি লাভ করল। এখন সে আর নিজেকে কোনো নগণ্য মানুষ মনে করত না। মাঝে মধ্যে দিয়ার কথা মনে পড়ত দিয়া কিভাবে তাকে নগণ্য বলে তুচ্ছ করেছিল। কিন্তু এখন সেই যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো তাকে ব্যথিত করত না, বরং অনুপ্রেরণার জ্বালানি হিসাবে কাজ করত। সে নিজেকে বলতো, সেদিন যদি আমি ভেঙে পড়তাম তবে আজকের এই নতুন আমিকে কখনোই খুঁজে পেতাম না। বছর 3 এভাবেই একনিষ্ঠ সাধনায় পার হয়ে গেল। আয়ান সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করল। প্রথমবারে সে চূড়ান্ত তালিকায় জায়গা পেল না, দ্বিতীয়বারেও ব্যর্থতা এলো, কিন্তু সে হার মানল না। প্রতিটি অকৃতকার্যতা তাকে আরও ইস্পাত কঠিন করে তুলল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখত, সেই ছেলেটি যে একসময় মাথায় ইট বইত, আজ সে সারাক্ষণ মোটা মোটা বইয়ের মধ্যে ডুবে থাকে। কিছু মানুষ আড়ালে বিদ্রূপ করত, কেউ বা মুখ টিপে হাসত, কিন্তু আয়ানের তাতে কিছুই এসে যেত না। সে জানত তার এই দীর্ঘ পথচলায় সে একেবারেই একা। এবং অবশেষে একদিন সেই পরম কাঙ্ক্ষিত দিনটি উদয় হল, যখন মেধা তালিকায় তার নামটি জলজল করছিল। আয়ান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে বারবার তালিকায় নিজের নাম আর রোল নম্বর মিলিয়ে দেখল, তবুও অবিশ্বাস কাটছিল না। সেই দিন সে নিঃশব্দে মায়ের পা ছুঁয়ে প্রণাম করল, মেয়েকে 2 বাহুতে জড়িয়ে ধরল এবং নির্মল আকাশের দিকে মুখ তুলে তাকাল। সে জানত না আগামী দিনে তার জীবন কোন মোড় নেবে, কিন্তু এটুকু জানত যে সে আর সেই ব্যক্তি নেই যাকে তুচ্ছ জ্ঞান করে আবর্জনার মতো ফেলে দেওয়া হয়েছিল। তার জীর্ণ খোলসের ভেতর থেকে এক নতুন আয়ানের জন্ম হয়েছে। সময় অনেক পুরনো ক্ষত শুকিয়ে দেয়, কিন্তু কিছু পরিবর্তন এতটাই অভাবনীয় হয় যে তা মেনে নিতেও সময় লাগে। আয়ানের জীবনও আজ ঠিক সেই বাঁকে এসে দাঁড়িয়েছে। যে লোক একদা সামান্য মজুরি করে অন্ন সংস্থান করত, সেই আজ সকালে পত্রিকা খুললে নিজের ছবি আর সাফল্যের খবর দেখতে পায়। প্রশাসনিক প্রশিক্ষণের সেই কঠিন দিনগুলো, বড় বড় শহরের ব্যস্ততা, অজানা নতুন মুখ আর গুরু দায়িত্ব, সব কিছুই আয়ানের কাছে নতুন ঠেকছিল। কিন্তু এই গ্ল্যামারাস দুনিয়াতেও সে তার শেকড়কে ভোলেনি। তার মনের গহীনে এখনও সেই চিরচেনা সারল্য অমলিন ছিল গভীর ধৈর্য আর প্রতিকূলতাকে জয় করার সেই অদম্য জেদ। পার্থক্য শুধু এটাই যে এখন তার একটি সিদ্ধান্ত হাজার হাজার মানুষের ভাগ্যের চাকা ঘোরাতে পারে।
যেদিন সে প্রথম মহকুমা শাসক বা এসডিএম হিসাবে নিয়োগপত্রটি হাতে পেল, সে অনেকক্ষণ সেই কাগজটির দিকে তাকিয়ে রইল। সেই সামান্য কাগজের টুকরোটি ছিল তার বছরের পর বছর ধরে করা অবর্ণনীয় পরিশ্রম, হাজারো অপমান আর হৃদয় ভাঙা যন্ত্রণার এক চূড়ান্ত প্রতিদান। সেই আনন্দের দিনে সে ঢাকঢোল পিটিয়ে প্রচার করল না, কাউকে ঘটা করে ফোন করল না, শুধু বাড়িতে ফিরে এসে চুপচাপ মায়ের কোলে মাথা রাখল। মা তার কপালে হাত রেখে দেখলেন সেখানে বিন্দু বিন্দু ঘাম আর সাফল্যের আভা। আয়ান ধরা গলায় বলল, মা, তোমার সেই আশীর্বাদ আর নীরব প্রার্থনা আজ সার্থক হয়েছে। মা কোনো উত্তর দিলেন না, শুধু চোখের জলে তার মাথা ভিজিয়ে দিলেন। তার মেয়ে স্কুল থেকে দৌড়ে এসে আবদার করল, বাবা, তুমি নাকি এখন অনেক বড় অফিসার হয়ে গেছ? আয়ান ম্লান হেসে বলল, না মা, অফিসার নয়, শুধু মানুষের সেবা করার দায়িত্বটা একটু বেড়েছে। নতুন কর্মক্ষেত্রে যোগ দেওয়ার সাথে সাথেই নতুন সব কঠিন চ্যালেঞ্জ সামনে এলো। এলাকার জনদুর্ভোগ, মানুষের আকাশচুম্বী প্রত্যাশা আর আমলাতান্ত্রিক জটিলতা, সব কিছু আয়ানকে প্রতিদিন নতুন করে শিখতে হচ্ছিল। কিন্তু সে গতানুগতিক পথে না হেঁটে মানুষের কাছে যাওয়ার পথ বেছে নিল। সে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ফাইলের স্তূপে ডুবে না থেকে সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলত। বড় বড় মিটিংয়ের চেয়ে সে সরেজমিনে গিয়ে বাস্তব চিত্র দেখতে বেশি স্বচ্ছন্দ বোধ করত। সম্ভবত এই কারণেই খুব অল্প সময়েই সে সর্বস্তরের মানুষের মণিকোঠায় জায়গা করে নিল। একজন ন্যায়নিষ্ঠ এবং কঠোর কিন্তু দয়ালু অফিসার হিসেবে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। এই ব্যস্ত দিনগুলোর মধ্যেই একদিন তার টেবিলের উপর একটি গুরুত্বপূর্ণ সরকারি ফাইল এলো। জেলার এক অজপাড়াগাঁয়ের একটি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আমন্ত্রণ। সেখানে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কাজের তদারকি এবং প্রধান অতিথি হিসেবে এসডিএম সাহেবের উপস্থিতি চূড়ান্ত করা হয়েছিল। আয়ান ফাইলের পাতায় চোখ বোলাল, অনুষ্ঠানের দিনক্ষণ দেখল এবং নিঃশব্দে স্বাক্ষর করে দিল। স্কুলের নামটি তার কাছে খুব সাধারণ মনে হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে সে কল্পনাই করতে পারেনি যে ওই একটি সাধারণ নাম তার জীবনের দীর্ঘদিনের পুরনো সেই দগদগে ক্ষতকে আবার সবার সামনে টেনে আনবে। অন্যদিকে দিয়ার জীবনও তার নিজস্ব কক্ষপথে এগিয়ে চলেছিল। বিচ্ছেদের পর বেশ কিছুদিন সে প্রচণ্ড মানসিক অশান্তির মধ্য দিয়ে গিয়েছিল। রনকের সত্যিকারের রূপ তার সামনে প্রকট হতে সময় লাগেনি। অহংকার আর জৌলুসের পেছনে যে শূন্যতা ছিল তা সে মর্মে মর্মে টের পেল। তার সাজানো স্বপ্নগুলো কাঁচের মতো চুরমার হয়ে গেল। হাতে সরকারি চাকরি থাকলেও তার মনের ভেতর এক গহীন হাহাকার বিরাজ করত। সে নিজেকে ভুলে থাকার জন্য কাজের মধ্যে ডুবিয়ে দিল। স্কুল, ছাত্রছাত্রী আর রাশি রাশি কাগজের কাজ সবকিছুই সে যান্ত্রিকভাবে করত। বাইরে থেকে তাকে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং তেজস্বী মনে হলেও তার অবচেতন মনে এক অজানা ভয় সবসময় দানা বেঁধে থাকত। আয়ানের স্মৃতি সে জোর করে মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করত, কিন্তু মাঝে মধ্যে নিস্তব্ধ রাতে সেই পুরনো দিনগুলো তাকে কুড়ে কুড়ে খেত। তার মনে পড়ত আয়ান কিভাবে এক বিন্দু বিরক্তি ছাড়াই তার সব আবদার পূরণ করত, তার জন্য হাড় ভাঙা খাটুনি করত। সেই স্মৃতিগুলো এখন বিঁধত তীক্ষ্ণ কাটার মতো। স্কুলে বার্ষিক অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি চলছিল। ছাত্রছাত্রীদের সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড় করানো হচ্ছিল, রঙিন ফুল আর আলোয় মঞ্চ সাজানো হচ্ছিল। শিক্ষকদের মধ্যে জোর গুঞ্জন ছিল যে এবার তাদের স্কুলে প্রধান অতিথি হিসেবে স্বয়ং মহকুমা শাসক বা এসডিএম সাহেব আসছেন। দিয়াই খবর শুনে কেবল নিরুত্তাপ আনুষ্ঠানিকতা দেখালো। তার কাছে এসডিএম মানে কেবল এক উচ্চপদস্থ সরকারি কর্তা, যার সাথে তার ব্যক্তিগত জীবনের কোনো যোগসূত্র থাকতে পারে না। অনুষ্ঠানের দিন সকালে আয়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখে নিল। সেই একই সাধারণ পোশাক, সেই গভীর শান্ত চাহনি। সরকারি গাড়ি যখন স্কুলের প্রাঙ্গণের দিকে এগোচ্ছিল, আয়ান তখন কেবল এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা ভাবছিল। তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে ক্ষণকাল পরেই তার যন্ত্রণাদায়ক অতীত তার ঠিক সামনে এসে দাঁড়াবে। স্কুলের প্রধান ফটকে গাড়ি থামল। বিপুল সংবর্ধনা আর করতালির সাথে তাকে বরণ করা হলো। শিশুদের নিষ্পাপ হাসি আর ফুলের সুমাসের মধ্য দিয়ে আয়ান মঞ্চের দিকে এগিয়ে গেল।
ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই দিয়ার নজর মঞ্চের সেই আগন্তুকের দিকে নিবদ্ধ হল। প্রথমে সে ঠিক বুঝে উঠতে পারেনি, কিন্তু যখন সে মানুষটির মুখমণ্ডল স্পষ্টভাবে দেখল, তার মনে হল পায়ের নিচের মাটি এক নিমেষে অদৃশ্য হয়ে গেছে। সেই একই মুখ, সেই গভীর চোখ আর চিরচেনা সেই ব্যক্তিত্ব। কয়েক মুহূর্তের জন্য তার মনে হল সে কোনো ভ্রম দেখছে না তো, কিন্তু না, ওটা আয়ানই ছিল, তার একদা অবজ্ঞাত স্বামী। দিয়ার হৃৎপিণ্ড প্রচণ্ড বেগে ধকধক করতে শুরু করল। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। বসবে নাকি দাঁড়িয়ে থাকবে তা সে বুঝতে পারছিল না। বহু বছর আগে যাকে সে অযোগ্য আর মজুর বলে অবহেলায় ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেই মানুষটিই আজ সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতার অধিকারী হয়ে তার সামনে জাজ্জল্যমান। তার ভেতরে একরাশ লজ্জা, সীমাহীন বিস্ময় আর অজানা ভয় একত্রে আলোড়ন সৃষ্টি করল। আয়ান মঞ্চে উপবিষ্ট হয়ে পরম মমতায় শিশুদের দিকে তাকাল, শিক্ষকদের কুশল বিনিময় করল। তার অন্তর্ভেদী দৃষ্টি এক লহমার জন্য দিয়ার উপর থমকে গেল, কেবল এক লহমা। কিন্তু তার পাথরের মতো শান্ত মুখে কোনো ভাবান্তর হল না, না ছিল কোনো ক্ষোভ, না ঘৃণা, না আনন্দের রেশ। যেন সে সম্পূর্ণ এক অচেনা মানুষকে দেখছে। সেই মুহূর্তটি দিয়ার জন্য ছিল হিমালয় সম ভারী। তার মনে হল আয়ানের ওই নির্বিকার চাহনি তার করা সব অপমানের সবচেয়ে বড় এবং যোগ্য জবাব। অনুষ্ঠান শুরু হল। আয়ান মঞ্চে দাঁড়িয়ে শিশুদের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম, চারিত্রিক সততা এবং ধৈর্যের গুরুত্ব নিয়ে অনবদ্য এক ভাষণ দিল। সে বলল যে জীবন পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, যদি মানুষের নিজের ওপর অটল বিশ্বাস থাকে, তবে সাফল্যের পথ অবারিত হবেই। প্রতিটি শব্দ যেন তপ্ত সীসার মতো দিয়ার কানে বাজছিল। তার মনে হচ্ছিল প্রতিটি বাক্য যেন তাকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে। অনুষ্ঠান শেষ হবার পর গণ্যমান্য ব্যক্তিরা আয়ানের সাথে কথা বলতে ভিড় জমালেন। দিয়া অনেকটা দূরে দাঁড়িয়ে অপরাধীর মতো সবকিছু দেখতে থাকল। তার মনের ভেতর তোলপাড় চলছিল। সে কেবল ভাবছিল, আয়ান কি তাকে চিনতে পেরেছে? সে কি যেচে আয়ানের সাথে কথা বলবে, নাকি আয়ান তাকে চিরতরে ভুলে গেছে? আয়ান যখন গাড়ির দিকে এগোচ্ছিল, দিয়া অনেক কষ্টে সাহস সঞ্চয় করে এক পা এগিয়ে গেল। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু শব্দগুলো তার গলার ভেতর আষ্টেপৃষ্টে আটকে গেল। আয়ান কেবল এক আনুষ্ঠানিক সৌজন্যমূলক নমস্কার জানিয়ে ধীর পদে এগিয়ে গেল। সেই এক নিমেষেই দিয়া স্পষ্ট উপলব্ধি করল যে জীবনের এই খেলায় সে কত বড় হার হেরে গেছে। সেই কালো রাত্রিতে দিয়ার দুচোখে ঘুমের লেশ মাত্র ছিল না। তার চোখের সামনে বারবার সেই দৃশ্যটি ভেসে আসছিল। মঞ্চে উপবিষ্ট মহিমান্বিত আয়ান, তার সেই নিরাসক্ত শান্ত চোখ এবং দিয়ার নিজের তিলে তিলে ভেঙে পড়া দাম্ভিক পৃথিবী। সে মর্মে মর্মে অনুভব করল যে সময় তাকে নয়, বরং আয়ানকেই ধ্রুব সত্য বলে প্রমাণ করেছে। আর আয়ান, সেও সেই রাতে নির্ঘুম চোখে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হল নিয়তি তাকে আবার ঠিক সেই মোহনায় এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে তার ধ্বংসের গল্প শুরু হয়েছিল। তফাৎ শুধু এটাই যে এখন তার হাতের মুঠোয় প্রশাসনিক ক্ষমতা এবং হৃদয়ে প্রশান্তির ছোঁয়া। ভাগ্য প্রথমবার তাদের এভাবে সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েছিল, কিন্তু এটা ছিল কেবল এক দীর্ঘ পথচলার সূচনা। সেই রাতে দিয়ার চোখের পাতা এক হল না। ঘরের সমস্ত আলো নেভানো থাকলেও তার মস্তিষ্কের কোষে কোষে অসংখ্য প্রশ্ন দপদপ করে জ্বলছিল। মঞ্চে দাঁড়ানো সেই আয়ানের দৃঢ় মুখচ্ছবি, তার গলার স্বরে সেই মার্জিত স্থিরতা আর চোখের সেই অদ্ভুত নিস্পৃহতা বারবার তাকে বিদ্ধ করছিল। তার মনে হল বহু বছর আগে নেওয়া তার ভুল সিদ্ধান্তগুলো আজ মূর্তিমান হয়ে তার সামনে দাঁড়িয়ে জবাবদিহি চাইছে। সে বিছানায় কেবলই ছটফট করছিল, বালিশ আঁকড়ে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু মনের ঝড়ে সে দিশেহারা হয়ে পড়েছিল। সে প্রথমবার উপলব্ধি করল যে বড় পদমর্যাদা আর সামাজিক পরিচয় থাকলেও মানুষের মনের কিছু গহীন শূন্যতা কোনো চাকরি বা জৌলুস দিয়ে ভরাট করা যায় না। পরের দিন ভোরে স্কুলে পৌঁছাতেই চারদিকে কেবলই সেই অনুষ্ঠানের আলোচনা আর প্রধান অতিথির প্রশংসার গুঞ্জন। ছাত্রছাত্রীরা দারুণ উত্তেজিত ছিল। শিক্ষকরা অত্যন্ত গর্বের সাথে আয়ানের ব্যক্তিত্বের গল্প করছিলেন। দিয়াম লান হাসার চেষ্টা করছিল, কিন্তু তার ভেতরটা যেন তিলে তিলে পুড়ে যাচ্ছিল। স্টাফ রুমে বসে সে কফির কাপটা হাতে নিল, কিন্তু হাত কাঁপছিল দেখে কাপটা আবার টেবিলের উপর রেখে দিল। তার মনে পড়ল ঠিক এভাবেই বহু বছর আগে আয়ান কাঁপা কাঁপা হাতে তার পড়ার জন্য নতুন বই এনে দিয়েছিল। তখন সে বুক ভরা আশা নিয়ে ভবিষ্যতের দিকে চেয়েছিল,
আর আজ তার কলঙ্কিত অতীত তার সামনে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে আছে। সারা দিন সে নিজের অন্তর্দ্বন্দ্বের সাথে লড়াই করল। তার কি উচিত হবে আয়ানের সাথে একবার দেখা করা? সে কি আদেও তার সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে? তার মনে ভয় ছিল, হয়তো তার এই করুণ চেষ্টা বৃথা যাবে, হয়তো সে আরও বেশি অপদস্থ হবে। কিন্তু গোধূলি লগ্নে সেই ভয়ে এক জেদে রূপান্তরিত হল। সে স্থির করল যে সে একবার দেখা করবেই, অন্তত একবার তাকে সত্যটা শুনতে হবে, তাতে মন ক্ষতবিক্ষত হলেও হবে। পরের দিন সে অসুস্থতার অজুহাত দিয়ে স্কুল থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বেরিয়ে পড়ল। মহকুমা শাসকের বিশাল অট্টালিকাটি তার সামনে দাঁড়িয়েছিল, উঁচু, গম্ভীর আর নিথর। প্রধান ফটকে প্রহরীরা তার নাম আর পরিচয় জানতে চাইল। দিয়া নিজের নামটা উচ্চারণ করে মুহূর্তের জন্য থমকে গেল। তার এই নামটাই কি আজ আয়ানের কাছে পরিচয় হিসেবে যথেষ্ট হবে? কিছুক্ষণ অপেক্ষার পর তাকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হলো। প্রতিটি ধাপ এগোনোর সাথে সাথে তার বুক ধরফর করছিল। তার মনে হচ্ছিল সে যেন নিজেরই নেওয়া ভুল সিদ্ধান্তগুলোর এক গোলক ধাঁধায় হেঁটে চলেছে। অফিসের বাইরের কামরায় অপেক্ষা করার সময় সে দেওয়ালে টাঙানো বিভিন্ন প্রশাসনিক কর্তাদের ছবিগুলো দেখছিল। তাদের সেই গম্ভীর মুখ আর চারদিকের ফাইলের স্তূপ সবকিছুই এক অচেনা জগতের ইঙ্গিত দিচ্ছিল। কিছুক্ষণ পর তাকে ভেতর ঘরে প্রবেশের ডাক দেওয়া হলো। ভারী দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করতেই সামনে আয়ানকে উপবিষ্ট থাকতে দেখল। সেই চিরচেনা সরলতা আর গভীর স্থিরতা তার চেহারায়। আয়ান কেবল একবার মাথা তুলে চাইল, যেন কোনো সাধারণ সাক্ষাৎ প্রার্থীর দিকে তাকিয়ে আছে। দিয়া ধরা গলায় কেবল নমস্কার বলল। আয়ান অত্যন্ত মার্জিতভাবে প্রতি নমস্কার জানিয়ে তাকে বসার ইশারা করল। ঘরের ভেতর এক অসহ্য নিস্তব্ধতা বিরাজ করছিল। দিয়া কিছু বলতে চাইল, কিন্তু তার স্বর গলার গভীরেই হারিয়ে গেল। আয়ান পরিচারককে জল আনতে বলল এবং টেবিলে থাকা ফাইলগুলো একপাশে সরিয়ে রেখে নিচু স্বরে বলল, বলুন, আপনার কি প্রয়োজন? ব্যাস, কেবল এটুকুই। সেখানে কোনো পুরনো ক্ষোভের লেশ ছিল না, ছিল না কোনো বিদ্রুপাত্মক উক্তি। দিয়ার চোখ ছাপিয়ে জল চলে এলো। সে ভাঙা গলায় কথা শুরু করল, আবার মাঝপথে থেমে গেল। সে অকপটে স্বীকার করল যে সে মারাত্মক ভুল পথে ছিল। সে মাথা নিচু করে মেনে নিল যে কেবল সাময়িক অহংকারের বশে সে অটল বিশ্বাস আর পবিত্র ভালোবাসাকে পদদলিত করেছিল। সে হাহাকার করে জানাল কিভাবে তার জীবন ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে গেছে এবং সে কিভাবে নিজের সত্যিকারের পরিচয় থেকে বিচ্যুত হয়েছে। সে অনর্গল কথা বলে যাচ্ছিল, আর প্রতিটি বাক্যের সাথে তার হৃদয়ের জমাট বাঁধা বোঝা যেন হালকা হচ্ছিল। আয়ান নির্বাক হয়ে তার সব কথা শুনছিল। তার দু চোখে কোনো চাঞ্চল্য ছিল না, কেবল ছিল গভীর মনোযোগ। দিয়া যখন থামল, ঘরে আবার পিনপতন নীরবতা ফিরে এলো। আয়ান খুব ধীরস্থিরভাবে বলল যে মানুষের ভুল হওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু প্রতিটি ভুলেরই একটা সুদূর প্রসারী প্রতিক্রিয়া থাকে। সে স্পষ্ট করে দিল যে দিয়ার প্রতি তার কোনো ঘৃণা বা বিদ্বেষ অবশিষ্ট নেই, কিন্তু এখন আর তার পক্ষে সেই পুরনো জীবনে ফিরে যাওয়া সম্ভব নয় যেখান থেকে সে ভেঙে চুরমার হয়ে বেরিয়ে এসেছিল। তার প্রতিটি কথা ছিল তীক্ষ্ণ কিন্তু সংযত। সে বুঝিয়ে দিল যে তার বর্তমান জীবন কেবল তার নিজের নয়, তা এক বিশাল সামাজিক দায়িত্ব। তার কাছে তার ছোট্ট মেয়ে, তার বৃদ্ধ মা এবং সর্বোপরি নিজের ওপর তিলে তিলে গড়ে তোলা সেই বিশ্বাসই এখন ধ্রুব সত্য। দিয়া তার মেয়ের নাম শুনতে কান্নায় ভেঙে পড়ল। তার গলার স্বর কান্নায় অবরুদ্ধ হয়ে গেল। সে কাতর আবেদন জানালো যে সে কেবল তার মেয়ের সাথে একবার দেখা করতে চায়। আয়ান কোনো দ্বিধা ছাড়াই বলল যে মেয়ে অবশ্যই তার সাথে দেখা করতে পারে। সে গম্ভীরভাবে উচ্চারণ করল যে মানুষের মধ্যকার ব্যক্তিগত সম্পর্ক ভাঙলেও মা আর মেয়ের রক্তে জড়ানো সম্পর্ক কখনোই ছিন্ন হতে পারে না। সেই একটি বাক্যেই দিয়া বহু বছর পর এক অদ্ভুত মানসিক শান্তি খুঁজে পেল। সে মাথা নিচু করে অঝরে কাঁদতে থাকল। তবে এই চোখের জল ছিল অনুশোচনার নয়, বরং নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার। সেই সাক্ষাতের পর দিয়া যখন ঘর থেকে বেরিয়ে এলো, বাইরের আকাশটা তার কাছে সম্পূর্ণ অন্য রকম লাগল, ভারী অথচ নির্মল। তার মনে হলো সে যেন তার ভেতরে জমে থাকা বহুদিনের বিষাক্ত কালিকালি আজ উগরে দিয়ে এসেছে।
অন্যদিকে আয়ান জানালার কাঁচের ওপারে আকাশের দিকে তাকিয়ে অনেকক্ষণ একা দাঁড়িয়ে রইল। সে অনুভব করল যে দীর্ঘ বছর পর তার বুকের ভেতর আর কোনো তিক্ততার পাহাড় নেই, আছে কেবল এক গভীর শূন্যতা আর সম্মানের এক অলঙ্ঘনীয় প্রাচীর। পরবর্তী দিনগুলোতে আয়ানের মেয়ের সাথে দিয়ার নিয়মিত সাক্ষাৎ শুরু হলো। প্রতিটি মুহূর্ত দিয়ার কাছে ছিল এক কঠিন অগ্নি পরীক্ষা। মেয়ের সেই নির্মল হাসি আর চঞ্চল কথাবার্তা তাকে বারবার তার ফেলে আসা সুন্দর দিনগুলোর কথা মনে করিয়ে দিত। আয়ান সবসময় সেখানে উপস্থিত থাকত, এক অদ্ভুত ভারসাম্য বজায় রাখত। সে না দিয়াকে খুব কাছে আসতে দিত, না তাকে দূরে ঠেলে দিত। সে কেবল সম্পর্কের সীমারেখাগুলো প্রতিদিন নতুন করে নির্ধারণ করত। সময় গড়ানোর সাথে সাথে দিয়া মর্মে মর্মে উপলব্ধি করল যে ক্ষমা ভিক্ষা করা হয়তো সহজ, কিন্তু হারিয়ে যাওয়া অগাধ বিশ্বাস পুনরায় অর্জন করা অসম্ভব কঠিন। সে কোনো জোর খাটালো না, কোনো বাড়তি দাবিও করল না। সে কেবল তার মেয়ের জন্য নিজেকে উজাড় করে দিল। আর আয়ান দূর থেকে লক্ষ্য করল দিয়ার এই নীরব পরিবর্তন। কোনো ঘটা করে বলা ছড়াই সে যেন নতুন করে মানুষ হিসাবে জন্ম নিয়েছে। একদিন পড়ন্ত বিকেলে মেয়ে কি হঠাৎ আয়ানকে খুব সহজভাবে জিজ্ঞেস করল, বাবা, মা কি আর কোনোদিন আমাদের সাথে আগের মতো থাকবে না? প্রশ্নটি ছিল অত্যন্ত সরল, কিন্তু তার অন্তর্নিহিত অর্থ ছিল সীসাহীন ভারী। আয়ান মেয়েকে পরম স্নেহে জড়িয়ে ধরল এবং ধীর স্বরে বলল যে প্রতিটি সিদ্ধান্ত সময়ের কোষ্ঠী পাথরে যাচাই করে নিতে হয় এবং কিছু প্রশ্নের উত্তর পাওয়া এখনও বাকি আছে। সে অনুভব করল জীবন তাকে আবার এক কঠিন বাঁকে এনে দাঁড় করিয়েছে, যেখানে ন্যায়নিষ্ঠ হওয়া আর আবেগপ্রবণ হওয়া একসাথে চলে না। সেই রাতে আয়ান নির্গুম চোখে অনেকক্ষণ ভাবল যে একবার ক্ষমা করার পরেও কি পুরনো সম্পর্কে ফিরে যাওয়া সম্ভব? ধূলিসম বিশ্বাস কি পুনরায় অঙ্কুরিত হতে পারে? তার মনে পড়ল কিভাবে সে এক যন্ত্রণার সাথে লড়াই করে আজ এই শিখরে পৌঁছেছে, এবং সে এটাও বুঝল যে প্রকৃত শক্তির পরিচয় কঠোর হওয়াতে নয়, বরং সঠিক সময়ে সঠিক বিচারবোধ জাগ্রত রাখা। কাহিনীটি এখন এমন এক শ্বাসরুদ্ধকর মোড়ে উপনীত হয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপ আগামী দিনের দিগন্ত নির্ধারণ করবে। দিয়া ব্যাকুল হয়ে অপেক্ষার প্রহর গুনছে। ছোট্ট মেয়েটি দুচোখে আশা নিয়ে চেয়ে আছে, আর আয়ান তার প্রখর বিবেক আর ন্যায়ের সাথে একাকী লড়াই করছে। দিনগুলো খুব দ্রুত পার হয়ে যাচ্ছিল, কিন্তু আয়ানের হৃদয়ের গহীনে সময় যেন থমকে দাঁড়িয়েছিল। বাইরের ব্যস্ত জগতে প্রশাসনিক ফাইল নড়াচড়া করছিল, গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল, আর একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল। কিন্তু তার অবচেতন মনে একই প্রশ্ন রোজ এক নতুন রূপ নিয়ে হানা দিচ্ছিল। ক্ষমা করার পর কি আবার একসাথে পথ চলা বাধ্যতামূলক, নাকি কখনো কখনো নিজের পথে একাকী এগিয়ে যাওয়াই সবচেয়ে বড় এবং প্রকৃত ন্যায়বিচার হয়? সে নিজের সাথেই প্রতিদিন যুক্তি আর তর্কের জালে জড়িয়ে পড়ত, তারপর দীর্ঘশ্বাস ফেলে নীরব হয়ে যেত। সে জানত যে এই এক জীবনের সিদ্ধান্ত কোনো দাপ্তরিক ফাইলে স্বাক্ষর করার মতো নিছক কাজ নয়। মেয়ের চোখের কোণে জমে থাকা আশাগুলো ধীরে ধীরে দৃঢ় হতে শুরু করেছিল। প্রতিটি সাক্ষাতের পর সে বাড়ি ফিরে মায়ের অজস্র গল্প করত, স্কুলের টুকিটাকি শোনাত এবং সেই চিরাচরিত প্রশ্নটি আবার করত, মা কি আর কোনোদিন আমাদের সাথে এক ছাদের নিচে থাকবে না? আয়ান প্রতিবার কৌশলে প্রসঙ্গের মোড় ঘুরিয়ে দিত। সে চায়নি তার নিষ্পাপ মেয়েটি কোনো ভঙ্গুর প্রতিশ্রুতির উপর ভিত্তি করে নতুন করে স্বপ্ন দেখুক। সে নিজের জীবন দিয়ে শিখেছিল যে বিশ্বাসভঙ্গের যন্ত্রণা কতটা মার্মিক হয়। সমাজের তীক্ষ্ণ দৃষ্টিও এখন তাদের ওপর সজাগ ছিল। প্রশাসনিক মহলে কান পাতলেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। কেউ কেউ আয়ানকে বিদ্রূপ করত, কেউ আগ বাড়িয়ে অদ্ভুত সব পরামর্শ দিত, আবার কেউ বা তাকে সাবধান করত। অনেকে বলতো এত উচ্চাসনে বসে পুরনো জরাজীর্ণ সম্পর্কের শিকলে জড়ানো উচিত হবে না, আবার অনেকে মেয়ের সুন্দর ভবিষ্যতের দোহাই দিত। আয়ান সব কিছু ধৈর্য ধরে শুনত, কিন্তু মুখ ফুটে কাউকেই কোনো উত্তর দিত না। সে স্থিরভাবে জানত যে চূড়ান্ত পর্যায়ে তাকে কেবল নিজের অন্তরাত্মার নির্দেশে শুনতে হবে। দিয়াও নিজেকে দারুণ সংযমের জালে বেঁধে রেখেছিল। সে আয়ানের উপর এক বিন্দু মানসিক চাপ সৃষ্টি করেনি। সে উপলব্ধি করেছিল যে অতিরিক্ত কথা বলা বা বাড়তি চাহিদা সবকিছুকে নষ্ট করে দিতে পারে। সে কেবল নিজেকে বিলিয়ে দিচ্ছিল, তার মেয়ের জন্য এবং নিজের ভেতরের নতুন করে জেগে ওঠা সত্যের জন্য। সে তার গগনচুম্বী অহংকারকে অনেক আগেই বর্জন করেছিল। এখন তার সম্বল ছিল কেবল সীমাহীন ধৈর্য। একদিন আয়ান তার বৃদ্ধা মায়ের পাশে বসেছিল।
মা অপলক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বললেন যে জীবনে কিছু ক্ষত এমন গভীর হয় যা কোনোদিনই মেলে না, কেবল একটা স্থায়ী দাগ রেখে যায়। কিন্তু সেই দাগগুলোই মানুষকে আগামীতে সাবধান হতে শেখায়। মা আরও বললেন যে ক্ষমা করতে এক বিশাল হৃদয়ের প্রয়োজন হয়, আর সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন তার চেয়েও বড় ত্যাগের। মা কোনো সরাসরি নির্দেশ দিলেন না, কেবল বললেন যে সিদ্ধান্ত যাই হোক না কেন, বিবেক আর বিচারবোধকে প্রাধান্য না দিয়ে কোনো পথে যেন সে পা না বাড়ায়। সেই রাতে আয়ান দীর্ঘক্ষণ তার ঘরের বারান্দায় একা পায়চারি করল। তার স্মৃতির পাতায় বারবার ভেসে আসছিল সেই দিনগুলোর কথা যখন সে একা পড়াশোনা করার জন্য লড়েছে, একের পর এক ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে এবং তিলে তিলে নিজের ওপর আস্থা ফিরিয়ে এনেছে। তার এটাও মনে পড়ল যে দিয়া কিভাবে তাকে নগণ্য বলে দূরে ঠেলে দিয়েছিল এবং এখন সে কিভাবে সেই সত্যকে মাথা পেতে নিয়েছে। এই বিপরীতমুখী স্মৃতিগুলো পাশাপাশি অবস্থান করছিল এবং সম্ভবত এটাই মানুষের জীবনের রূঢ় বাস্তবতা। জীবন কখনোই স্রেফ সাদা কিংবা কালো রঙের হয় না। এর কিছুদিন পরেই মেয়ের স্কুলে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আয়ান সেখানে আমন্ত্রিত হয়ে পৌঁছতেই দেখল দিয়াও সেখানে উপস্থিত। দুজনের চোখাচোখি হল, এক ম্লান হাসি বিনিময় করে দুজনেই মনোনিবেশ করল শিশুদের কৃতির দিকে। মেয়েটি যখন মঞ্চে উঠে অপূর্ব ভঙ্গিতে কবিতা পাঠ করল, তার কণ্ঠে যে দৃঢ় আত্মবিশ্বাস ফুটে উঠেছিল তা ছিল নজরকাড়া। সারা হলরুমে করতালির ঝড় বয়ে গেল। ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই আয়ান অনুভব করল যে মেয়ের এই সুপ্ত আত্মবিশ্বাস একা তার কিংবা একা দিয়ার কৃতিত্ব নয়, এটি হলো সেই ভারসাম্যের ফসল যা দুজনের শত যন্ত্রণার পরেও দূরে থেকেও বজায় রাখার চেষ্টা করেছে। অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নেমে এসে ছোট্ট মেয়েটি পরম আবেশে আয়ান আর দিয়া দুজনের হাতই শক্ত করে চেপে ধরল। আকাশে তখন গোধূলির রং লেগেছে। জনাকীর্ণ রাজপথ দিয়ে যখন আকাশ ও ঈশানী পাশাপাশি হাঁটতে শুরু করল, চারপাশের কৌতূহলী চোখগুলো যেন তাদের ওপর আঠার মতো আটকে গেল। সম্পর্কের দীর্ঘ টানাপোড়েন আর বিচ্ছেদের পর এই দৃশ্যটি ছিল সবার কাছে অপ্রত্যাশিত। কিন্তু আকাশ আজ বিচলিত নয়। ঈশানী যখন আলতো করে তার হাত স্পর্শ করল, আকাশ তা সরিয়ে নিল না, বরং সেই স্পর্শে মিশে থাকল এক নীরব প্রশ্রয়। ভিড়ের মাঝে সেই হাত ধরার ভেতরে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল না কোনো রাজকীয় ঘোষণার দম্ভ। সেই সাধারণ মুহূর্তটির আড়ালে লুকানো ছিল এক গভীর গম্ভীর সংকেত, পুরনো ক্ষত মুছে ফেলার এক নিঃশব্দ অঙ্গীকার। বাড়ি ফেরার পথে আকাশ মনে মনে স্থির করল সে কোনো আবেগপ্রবণ তাড়াহুড়ো করবে না, কিন্তু এই দোলাচলকেও আর দীর্ঘায়িত হতে দেবে না। আকাশ ঈশানীকে পরিষ্কারভাবে বলল যে সে চাইলে তাদের মেয়ের সাথে এখন অনেক বেশি সময় কাটাতে পারে এবং ইচ্ছা করলে সে পার্শ্ববর্তী শহর অঞ্চলে বদলির চেষ্টা করতে পারে। সে সোজাসুজি জানিয়ে দিল যে এই সম্পর্কের পুনরাবর্তন কোনো কঠিন শর্তের ভিত্তিতে হবে না, বরং এটি হবে সময় এবং অটুট বিশ্বাসের পরীক্ষা। ঈশানী শুধু মাথা নেড়ে সম্মতি জানাল। তার কাছে এই সুযোগটুকুই ছিল আকাশ ছোঁয়া প্রাপ্তি। সময়ের আবর্তে ছোটখাটো বিষয়গুলো পাল্টাতে শুরু করল। তাদের মধ্যকার কথাবার্তা অনেক বেশি সহজ ও স্বাভাবিক হয়ে উঠল এবং পুরনো দিনের জমে থাকা তিক্ততাগুলো ধীরে ধীরে ফিকে হয়ে আসতে লাগল। কিন্তু আকাশ প্রতিটি পদক্ষেপে অত্যন্ত সতর্ক ছিল। সে মনে প্রাণে জানত যে বিশ্বাস গড়তে দীর্ঘ সময় লাগে, কিন্তু তা চুরমার হতে লাগে মাত্র এক মুহূর্ত। একদিন সন্ধ্যায় তাদের মেয়ে না বলেই দুজনের জন্য চা তৈরি করে আনল। কাপগুলো টেবিলে রাখার সময় সে মৃদু হেসে বলল, তোমাদের দুজনকে একসাথে খুব মানায়। আকাশ এবং ঈশানী একে অপরের চোখের দিকে তাকালো, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। সেই গভীর নীরবতায় পুরোপুরি সম্মতি না থাকলেও একটি উজ্জ্বল সম্ভাবনা অবশ্যই লুকিয়েছিল। আকাশ অনুভব করল যে প্রকৃত শক্তির অর্থ কাউকে নিয়ন্ত্রণ করা নয়, বরং জীবনের ভারসাম্য বজায় রাখা। সে সিদ্ধান্ত নিল যে সে তার পুরনো ভয় দিয়ে নয়, বরং বর্তমানের প্রজ্ঞা দিয়ে বিচার করবে। আর এই বিচার কোনো একটি নির্দিষ্ট দিনের ফল হবে না, এটি হবে একটি চলমান প্রক্রিয়া। গল্পটি এখন তার সবচেয়ে সংবেদনশীল মোড়ে এসে দাঁড়িয়েছিল, যেখানে একদিকে ছিল অতীতের দগদগে ক্ষত আর অন্যদিকে আগামী দিনের নতুন আশা, যেখানে প্রতিটি সঠিক পদক্ষেপের সাথে ঝুঁকি ছিল এবং প্রতিটি ঝুঁকির সাথে ছিল নতুন শিক্ষা।
সময় কারো কাছে অনুমতি প্রার্থনা করে না, সে তার নিজস্ব গতিতে চলতেই থাকে। আকাশের জীবনেও সময় দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তবে এখন সে আর সময়ের হাত থেকে পালাচ্ছিল না, বরং প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ভেবেচিন্তে রাখছিল। সে নিজের অন্তরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করতে শুরু করল, সেই একই প্রশান্তি যা তখন আসে যখন মানুষ নিজের সাথে আর মিথ্যা বলে না। সে বুঝতে পারল তার ভয় ঈশানীকে নিয়ে নয়, তার ভয় মূলত সেই যন্ত্রণাদায়ক ভাঙন নিয়ে যা সে একদা অনুভব করেছিল। আর ভয় থেকে পালিয়ে না গিয়ে যদি তার মুখোমুখি হওয়া যায়, তবে সেই ভয় ক্রমশ দুর্বল হয়ে পড়ে। ঈশানীয় সময়ের সাথে অনেক বদলে গিয়েছিল। এখন সে কথার চেয়ে তার আচরণের মাধ্যমেই বেশি কথা বলতো। তার মাঝে কোনো অভিযোগ ছিল না কোনো বাড়তি প্রত্যাশা বা মানসিক চাপ। সে মেয়ের সাথে পর্যাপ্ত সময় কাটাত, স্কুল ও ঘরের কাজের মধ্যে সঠিক সামঞ্জস্য বজায় রাখত এবং আকাশের ব্যক্তিগত সীমানাগুলোকে যথাযথ সম্মান করত। অনেক সময় আকাশ তাকে অপলক দৃষ্টিতে দেখত আর ভাবত যে যদি এই বোধোদয় অনেক আগে আসত, কিন্তু সে এটাও জানত যে যদি বা অতীত দিয়ে জীবন চলে না। একদিন জেলা প্রশাসন দপ্তরে একটি বিশাল সিদ্ধান্ত নিতে হলো। কিছু পরিবারের পুনর্বাসন করার মতো স্পর্শকাতর বিষয় ছিল সেটি। আকাশ অত্যন্ত ধৈর্যের সাথে পুরো কাজটির তদারকি করল এবং গভীর রাত পর্যন্ত দপ্তরেই ব্যস্ত রইল। যখন সে বাড়ি ফিরল, সে ক্লান্তিতে ভেঙে পড়ছিল। তার মেয়ে ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন। ঈশানী রান্নাঘরে বসে কিছু জরুরি কাগজ দেখছিল। আকাশ তাকে কোনো প্রশ্ন করল না সে কি করছে। সে শুধু এক গ্লাস পানি খেল এবং চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ পর ঈশানী জানালো যে সে মেয়ের স্কুলের সুবিধার্থে নিজের বধির আবেদন জমা দিয়েছে, যাতে সে কাছেই থাকতে পারে। সে এও যোগ করল যে যদি আকাশের কোনো আপত্তি থাকে তবে সে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি আছে। আকাশ শুধু মাথা নেড়ে সায় দিল। তার ভালো লাগলো এটা দেখে যে এখনকার সিদ্ধান্তগুলো আর একতরফা হচ্ছে না। সেই রাতে আকাশ অনেকক্ষণ ধরে চিন্তা করল। তার মনে পড়ল কিভাবে সে একসময় ঈশানীর পড়াশোনার জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছিল। তার মনে পড়ল কিভাবে সে একদা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এবং সে এটাও উপলব্ধি করল যে সেই ভাঙনই আজ তাকে এত দৃঢ়ভাবে মাথা তুলে দাঁড়াতে শিখিয়েছে। সে অনুভব করল আজ সে যা কিছু হয়েছে তা সেই পুরনো ঘটনাগুলোর কারণেই সম্ভব হয়েছে। এই ভাবনাটি তাকে মানসিকভাবে অনেক হালকা করে দিল। সম্ভবত ক্ষমা করার অর্থ সব ভুলে যাওয়া নয়, বরং সব মনে রেখেও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। কিছুদিন পর মেয়ের জন্মদিন এলো। খুব ছোট করে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হলো। কিছু ঘনিষ্ঠ বন্ধু, কয়েকজন সহকর্মী এবং আকাশ ও ঈশানী দুজনেই সেখানে উপস্থিত ছিল। মেয়ের হাসিমাখা মুখে আনন্দের আভা স্পষ্ট দেখা যাচ্ছিল। কেক কাটার সময় সে দুজনের হাত শক্ত করে ধরল। আকাশ এবারও হাত সরিয়ে নিল না। সেই মুহূর্তে তার মনে হলো এই হাত ধরা কোনো আনুষ্ঠানিক ঘোষণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এটি ছিল হারানো বিশ্বাসের এক নূতন অঙ্কুরোদ্গম। অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন অতিথিরা চলে গেল, সারা ঘরে এক নিস্তব্ধতা নেমে এলো। আকাশ ঈশানীকে বসার জন্য অনুরোধ করল। সে প্রথমবারের মতো খুব খোলাখুলি কথা বলল। সে স্বীকার করল যে পুনরায় কাউকে বিশ্বাস করতে তার খুব ভয় লাগে। সে এও বলল যে সে কোনো রূপকথার গল্পের মতো সমাপ্তি চায় না, যেখানে হঠাৎ করে সব কিছু জাদুর মতো ঠিক হয়ে যায়। সে এমন এক বাস্তব চায় যেখানে অনেকটা সময় লাগবে, ভুল হবে, কিন্তু দিন শেষে সততা বজায় থাকবে। ঈশানী খুব মন দিয়ে তার কথাগুলো শুনল। সে বলল যে সে কোনো তাড়াহুড়ো করতে চায় না। সে শুধু এটুকুই চায় যেন সে নিজেকে প্রমাণ করার সুযোগ পায়, কথা দিয়ে নয়, সময় দিয়ে। আকাশ সেই রাতেই কোনো চূড়ান্ত রায় দিল না। সে বলল যে তারা হয়তো এখনই পুরোপুরি একসাথে নয়, কিন্তু কাছাকাছি থাকবে, মেয়ের স্বার্থে এবং সম্ভবত নিজেদের স্বার্থেও। সে এও পরিষ্কার করে দিল যে যদি কখনো তার মনে হয় পুরনো সেই তিক্ততা ফিরে আসছে, তবে সে কোনো শোরগোল না করেই নিঃশব্দে পিছিয়ে যাবে। ঈশানী এই কঠিন শর্ত মেনে নিল। তার জন্য এটি ছিল একটি সৎ ও নতুন সূচনা। সময় বয়ে চলল। ছোট ছোট মুহূর্তগুলো বড় তাৎপর্য নিয়ে আসতে শুরু করল। একসাথে খাবার খাওয়া, মেয়ের পড়াশোনা নিয়ে গভীর আলোচনা, কিংবা কখনো শুধু নিস্তব্ধ হয়ে পাশাপাশি বসে থাকা। আকাশ প্রতিদিন নিজেকে নিজে যাচাই করতে থাকল। সে অনুভব করল তার ভেতরের পুঞ্জীভূত রাগ এখন আর আগের মতো তীব্র নয়। রাগের জায়গা দখল করে নিয়েছে গভীর এক জীবনবোধ।
সে এও বুঝল যে সাহসের মানে প্রতিটি লড়াইয়ে জয়ী হওয়া নয়, বরং মাঝে মাঝে কিছু লড়াই স্বেচ্ছায় বিসর্জন দেওয়া। এক সন্ধ্যায় আকাশ অফিস থেকে ফিরলে ঈশানী জানালো যে সে এই শহরের কাছেই একটি স্কুলে নিয়োগ পেয়েছে। সে খুশি ছিল, কিন্তু তা অতিরিক্ত প্রকাশ করল না। আকাশ তাকে আন্তরিক অভিনন্দন জানালো। তার মনে হলো জীবন ধীরে ধীরে তার আপন ভারসাম্যে ফিরে আসছে, খুব দ্রুতও নয়, আবার খুব ধীরও নয়। কয়েক সপ্তাহ পর আকাশ নিজেই উদ্যোগ নিল। সে প্রস্তাব দিল যে তারা এখন থেকে নির্দিষ্ট কিছু সীমানা মেনে নিয়ে একসাথে থাকার চেষ্টা করতে পারে। সে বলল, এই সিদ্ধান্ত কোনো প্রতিশোধ বা আবেগের বশবর্তী হয়ে নয়, বরং আগামীর সুন্দর ভবিষ্যতের জন্য। ঈশানীর চোখে অশ্রু টলমল করে উঠল, কিন্তু সে কোনো কৃত্রিম প্রতিশ্রুতি দিল না বা কোনো বড় কথা বলল না। সে শুধু বলল, ধন্যবাদ, এবং এটুকুই ছিল যথেষ্ট। একসাথে থাকা খুব সহজ ছিল না। পুরনো দগদগে ক্ষতগুলো মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠত, কোনো তুচ্ছ বিষয়ে গভীর নীরবতা নেমে আসত। কিন্তু এখন তারা আর সমস্যা দেখে পালিয়ে যেত না। তারা থামত, কথা বলতো এবং পুনরায় একসাথে এগিয়ে চলত। তাদের মেয়ে এই সব কিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করত, এবং সম্ভবত সে এখান থেকেই শিখছিল যে কোনো সম্পর্কই নিখুঁত হয় না, কিন্তু তা সৎ হতে পারে। সমাজ অনেক কথা বলল, কেউ প্রশংসা করল, কেউ বা আবার তীক্ষ্ণ প্রশ্ন তুলল। আকাশ এসবের তোয়াক্কা করল না। সে জানত তার এই সিদ্ধান্ত তাকে সবার কাছে দায়বদ্ধ করে তুলেছে, কিন্তু দুর্বল করেনি। সে নিজের প্রশাসনিক পদমর্যাদাকে সম্পর্কের উপরে স্থান দেয়নি এবং সম্পর্ককেও পদের নিচে রাখেনি। সে শুধু জীবনের কঠিন ভারসাম্যকে বেছে নিল। একদিন আকাশ অনেক ফাইলের স্তূপের মাঝে বসে জানালার বাইরে উদাস মনে তাকিয়েছিল। তার মনে হলো সে জীবনের সাথে কোনো বড় যুদ্ধ জয় করেনি, বরং নিজের ভয়ের সাথে এবং নিজের অতীতের সাথে একটি সম্মানজনক সন্ধি করেছে। আর এই সন্ধিটি তার কাছে সঠিক বলে মনে হলো। ঈশানীও নিজের মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করল। সে শিখল যে সম্মান চেয়ে পাওয়া যায় না, তা অর্জন করতে হয়। সে বুঝল নিজের পরিচয় কোনো সম্পর্ককে পিষে তৈরি হয় না, বরং তাকে আগলে রেখে তৈরি হয়। সে নিজের পুরনো ভুলের কথা জানত এবং এখন সে সেই অনুশোচনাকে সঙ্গী করেই বাঁচতে শিখেছে। গল্পের এই পরিণতি কোনো করতালিতে মুখর দৃশ্যে শেষ হয়নি। ছিল না কোনো আবেগঘন ভাষণ বা বড় কোনো ঘোষণা। এটি ছিল এক ধীর গতি স্থিরতা, যেখানে মানুষ ভেঙে যাওয়ার পরও আবার একে অপরের সাথে জুড়ে যেতে পারে যদি তাদের মাঝে সততা থাকে। আকাশ এখনও সেই গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে আছে, ঈশানী এখনও সেই শিক্ষিকা, এবং তাদের মেয়ে এখনও তাদের সম্পূর্ণ জগতের কেন্দ্রবিন্দু। তফাৎ শুধু এতটুকুই যে এখন তাদের মাঝখানে কোনো অহংকারের দেয়াল নেই, আছে শুধু অগাধ স্বচ্ছতা ও অগাধ বোধোদয়। আর সম্ভবত এটিই ছিল তাদের জীবনের শ্রেষ্ঠ বিজয়, কারণ সব কাহিনী প্রতিশোধের মাধ্যমে মহান হয় না, কিছু কাহিনী পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমেই অমরত্ব লাভ করে।